শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব এইচএসসি অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের নবম অধ্যায় আর্থিক বিবরণী। ইভা এন্টারপ্রাইজে 2019 সালের রেয়ারমেলটি নিম্নরূপ। 30 জুন 2019। নর্মালি সব অঙ্কগুলো আমরা করছিলাম ডিসেম্বর 31, বাট এই অঙ্কটা কবে? 30 জুন 2019। বাট অঙ্ক কিন্তু 12 মাসেরই হয়, যেহেতু এটা এন্ডিং টাইমটা হলো 30 জুন 2019, তার মানে শুরু হয়েছিল 2018 সালের জুলাই 1-এ। ভূমি ও দালান কোঠা, ভূমি ও দালান কোঠা একসাথে মিলাই দাম আছে 1,50,000, তাহলে এটা হলো স্থায়ী সম্পদ। হাতে নগদ ও ব্যাংক জমা দুইটা মিলাই একসাথে আছে 97,000 টাকা, এটাও কিন্তু চলতি সম্পদ, দুইটা একসাথে দেওয়া আছে। ভূমি উত্তোলন, মূলধন ও উত্তোলন, এটা কিন্তু আলাদা আলাদা দেওয়া আছে, এটা কিন্তু দুইটা এক জিনিস না। মূলধনটা হলো মালিকানা সত্ত্ব বৃদ্ধি আর উত্তোলনটা হলো মালিকানা সত্ত্ব হ্রাস। প্রারম্ভিক মজুদ পণ্য, এটা হলো বিক্রিত পণ্যের ব্যয়। ক্রয়, বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রয়, নির্বিক্রয় যাবে। মজুরি, বিক্রিত পণ্যের ব্যয় বা প্রত্যক্ষ ব্যয়। আন্তঃপরিবহন, প্রত্যক্ষ ব্যয়। আন্তঃপরিবহন মানে ক্রয় পরিবহন, এটা প্রত্যক্ষ ব্যয় বলা যায়, আবার বিক্রিত পণ্যের ব্যয়ও বলা যায়। ফেরত, ফেরত আছে এখানে দুইটা, তার মানে একটা ক্রয় ফেরত, একটা বিক্রয় ফেরত। ক্রয়ের সাথে ওয়ার্কিং আছে এবং বিক্রয়ের সাথে ওয়ার্কিং আছে। কারবারি বাট্টা সেম একই কাজ, একটা প্রথমটা বিক্রয় বাট্টা, পরেরটা ক্রয় বাট্টা। ক্রয়ের সাথে অ্যাড আছে, বিক্রয়ের সাথে অ্যাড আছে। নগর শুল্ক, নগর শুল্ক মানে আমদানি শুল্ক, তাহলে এটা প্রত্যক্ষ ব্যয় বা বিক্রিত পণ্যের ব্যয়। চালানি কারবারে পণ্য প্রেরণ, চালানি কারবার পণ্য প্রেরণ, এটা হলো সম্পদ মূলত, এটাকে আমরা চলতি সম্পদ নামে দেখে 60,500। এটাতে আমরা চালানি কারবার নামে নতুন এন্ট্রি শিখবো, একটু পরে আলোচনা করতেছি চালানি কারবারটা কি। তারপর সঞ্চিত হবে, এটা মালিকানা সত্ত্ব বৃদ্ধি। আয়কর, আয়করটা হলো মালিকানা সত্ত্ব, কারণ এটা ফার্স্ট পেপার করতেছি, ফার্স্ট পেপারের ক্ষেত্রে আয়কর মালিকানা সত্ত্ব 20,000 টাকা। ওকে, সমন্বয় বলতে সমাপনী মজুত পণ্য মূল্য 40,000 টাকা, এর মধ্যে 3,000 টাকা আগুন ও বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত রয়েছে। তাহলে সমাপনী মজুত পণ্যের মধ্যে আগুনের পণ্য আছে 3,000 টাকা, তাহলে অ্যাকচুয়াল সমাপনী মজুত পণ্য 37,000 টাকা। এখানে কিন্তু আমরা বলে না যে মজুত পণ্য মানে মূল্যায়নের পূর্বে আগুনে বিনষ্ট হয়েছে, এটা বলে নাই, তাহলে কিন্তু বাদ দিতে হইতো না। পূর্বের ম্যাথেই আমরা এরকম করছিলাম। তো এখানে কিন্তু এই 40,000-এর মধ্যে 3,000 টাকা বাদ দিতে হবে। বীমা কোম্পানি কি বলছে? 2,000 টাকা ক্ষতিপূরণ দিতে বলছে, সম্মতি হয়েছে। মানে যে পণ্যটা পুড়ে গেছে এটার জন্য বীমা করা ছিল, তো সেই বীমা কোম্পানি 2,000 টাকা পণ্য ক্ষতিপূরণ দিবে। 3,000 টাকা ক্ষতি হয়েছে, তাহলে ক্ষতি 3,000 হয়েছে, এটা আগুনে বিনষ্ট পণ্য, এখান থেকে সমাপনী মজুত পণ্য থেকে মাইনাস গেল, আবার ক্রয় থেকে বাদ যাবে, কারণ পণ্য কমে গেছে। আর ক্ষতি হওয়ার সময় আমাদের কত হবে? 2,000 টাকা থেকে 3,000 থেকে 2,000 বাদ দিয়ে 1,000 ক্ষতি হবে, কারণ আমরা তো 2,000 টাকা ফেরত পাচ্ছি, তাহলে 2,000 টাকা ক্ষতি হবে না, 1,000 টাকা কম ক্ষতি, 1,000 টাকা ক্ষতি হবে। তাহলে আগুনে বিনষ্ট পণ্য ক্ষতি হয়েছে 1,000, এটা আমরা অপরিচালন ব্যয় দেখাবো। আবার এই 2,000 টাকা কি হবে? চলতি সম্পদ হিসাবে দেখানো হবে, যে বীমা কোম্পানির হতে প্রাপ্ত। মজুরির 3/1 মজুরি 3/1 বকেয়া আছে, বকেয়া মজুরি, তার মানে মজুরি ডেবিট, বকেয়া মজুরি ক্রেডিট। মজুরির সাথে এখানে ওয়ার্কিং আছে। মালিক কর্তৃক পণ্য উত্তোলন 5,000 টাকা হিসাবভুক্ত হয়নি, পণ্য উত্তোলন করছে, তার মানে উত্তোলন ও মূলধনের সাথে ওয়ার্কিং আছে, আবার ক্রয়ের সাথে ওয়ার্কিং আছে, কারণ ক্রয় থেকে বাদ যাবে পণ্য উত্তোলন করার ফলে। দেন চালানি কারবারে পণ্য 10% কমিশন সাপেক্ষে বিক্রয় করা হয়েছে 70,000 টাকা। তাহলে এখান থেকে কমিশনে বিক্রয় করার ফলে লাভ বের করতে হবে, কতটুকু লাভ হয়েছে এবং কতটুকু খরচ হয়েছে সবকিছু বের করতে হবে। মূলত আমরা এটা আর এইটা, এই দুটো লাইন নিয়ে এখন আমরা শিখবো, ক নম্বরে শিখবো। ক নম্বর দেখো, কোশ্চেনটা দেখো, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতেছি। চালানে কারবারে মুনাফা ক্ষতি নির্ণয় করো বা লাভ নির্ণয় করো। ওকে, ফার্স্ট অফ অল আমরা বুঝি চালানি কারবারটা কি। আমরা প্রথম দিকে থিওরির মধ্যে আলোচনা করছিলাম, আবারও বলতে চালানি কারবার মানে তোমার পণ্যের চাহিদা আছে এমন কোনো জায়গায় তোমার পণ্যটা বিক্রি করতে চাচ্ছ, বাট তোমার ওইখানে কোনো আউটলেট নাই, মানে বিক্রয় কেন্দ্র নাই, তুমি বিক্রি করতে পারতেছো না। এমন জায়গা যেখানে তুমি পণ্য বিক্রি করতে চাচ্ছ এবং তোমার ওইখানে প্রচুর, তোমার পণ্যের অনেক চাহিদা আছে ওইখানে। তো ওইসব জায়গায় তুমি যখন কোনো বিক্রয় প্রতিনিধি নিয়োগ করবা, যারা তোমার কমিশনের বিপক্ষে পণ্যটা বিক্রি করবে, তোমার কাছ থেকে যারা পণ্যটা নিবে, পণ্যটা বিক্রি করে তোমাকে তারা টাকাটা দিবে, বিনিময়ে তুমি তাদেরকে কমিশন দিয়ে দিবা। এরকম যদি কোনো ব্যবসা করো যে তোমার পণ্য তুমি নিজে বিক্রি করতেছো না, অন্য কারো দিয়ে কমিশনের দিয়ে, অন্য কারোর মাধ্যমে কমিশনের মাধ্যমে বিক্রি করতেছো, তাহলে সেইটাই হলো চালানি কারবারি পণ্য, এবং ওই ব্যবসাটা হলো চালানি কারবার বা চালানি ব্যবসা। তো আশা করি বুঝতে পারছো। ওই চালানি ব্যবসার ক্ষেত্রে যদি আমরা পণ্য প্রেরণ করি, সেই পণ্য যদি লেখা থাকবে, এরকম লেখা থাকতে পারে, আর নিচে সর্বোচ্চ এটা লেখা থাকতে পারে, অথবা অঙ্কেটা এমন হইতে পারে যে আমরা 60,000 টাকা পণ্য দিছি তাদেরকে, বিক্রি করতে পারে নাই সব পণ্য, কিছু অংশ বিক্রি করছে, কিছু অংশ বিক্রি করে নাই,
তাহলে সেটা হিসাব করতে হবে, অথবা এরকম আছে পুরোটাই বিক্রি করে দিছে। তাহলে এই অঙ্কে কি করছে, আমরা 60,000 টাকার পণ্য দিছি, 60,500 টাকার পণ্য, সেই পণ্যটা তারা 70,000 টাকায় বিক্রি করে দিছে। তাহলে এখানে কত লাভ হয়েছে, কত কমিশন দেওয়ার পরে কত লাভ হয়েছে, সবকিছু বের করতে হবে। প্রথমে চালানি কারবারে পণ্য প্রেরণ করছি আমরা 60,500, আর এখানে বিক্রি করছি কত, ওই পণ্যটাই 70,000 টাকা বিক্রি করছি। তাহলে আমরা প্রথম লিখবো চালানি কারবারে পণ্য বিক্রয়, চালানি কারবার পণ্য বিক্রয় কত, 70,000 টাকা। সব জায়গায় ক্যালকুলেশন একই স্টাইলে করতে হবে। তারপর আমরা কি করব, বাদ প্রতিনিধির কমিশন। প্রতিনিধির কমিশন দেখো বলা ছিল 10%, তাহলে 70,000 টাকা যদি কমিশন, 70,000 টাকা যদি বিক্রি করে, তাহলে এর 10% কত, 7,000 টাকা। এই 7,000 টাকা কি করতে হবে, প্রতিনিধিকে দিতে হবে, কারণ এটা আমাদের না, এটা প্রতিনিধির হক। প্রতিনিধিকে কমিশন বিপক্ষে সে বিক্রি করে দেওয়ার কথা বলছিল। তাহলে এটা যদি দিয়ে দেয়, তাহলে থাকে কত, 63,000 টাকা। এই 63,000 টাকা কি আমার পণ্য বিক্রি করে পাইছি, অ্যাকচুয়াল পাইছি, কিন্তু পণ্যের দাম কত ছিল, 60,500। তাহলে 60,500 আমাদের পণ্যের দাম বাদ দিতে হবে। তাহলে অ্যাকচুয়াল আমার কাছে আসতেছে কত, 2,500 টাকা লাভ আসতেছে। আবারও বললি, চালানি পণ্য বিক্রি করছে 70,000 টাকা, সবার আগে কমিশনটা বাদ দিতে হবে, যে কমিশনটা আমরা দিব। এখানে 10% ছিল, তো 70,000 10% যদি আমরা দিয়ে দিই, তাহলে আমাদের কাছে থাকে কত, 63,000 টাকা। এই 63,000 টাকা থেকে আমার পণ্যের, চালানি পণ্যের মূল্যটা বাদ দিতে হবে, যেটা ক্রয় মূল্য ছিল আমাদের এখানে প্রথম যেটা দেওয়া ছিল, র্যামেলে দেওয়া থাকবে, এইটাকে বাদ দিতে হবে। তাহলে এইটা ছিল কত, 60,500। এটা যদি আমরা বাদ দিই, তাহলে আমাদের কাছে থাকে কত, 2,500। তার মানে আমার কাছে বিক্রি কইরা এই পণ্যের যে ক্রয় মূল্য ছিল সেটা বাদটা দিয়া কমিশন দেওয়ার পরেও আমাদের কাছে 2,500 টাকা আছে। তার মানে 2,500 টাকা আমাদের ব্যবসার জন্য লাভ। এই লাভটা কি করবো, আমরা অপরিচালন আয় দেখাবো। আর যদি লাভ না হয়ে ক্ষতি হইতো, যদি এখানে আমরা থাকতো 60,000 টাকা আর এখানে 63,000 টাকা থাকতো, তাহলে আমাদের ক্ষতি হইতো। ক্ষতি হইলে অপরিচালন ব্যয় দেখাইতাম আমরা। আশা করি বুঝতে পারছি, ম্যাথটা ভালোভাবে ক্লিয়ার করবা, তাহলে চালানি পণ্যের ম্যাথ আসলে পারবা। আর যদি অঙ্কের মধ্যে এই লাইনটা না থাকতো, শুধুমাত্র এই লাইনটা থাকতো, তাহলে কিন্তু এটা চলতি সম্পত্তি দেখাইতাম, অন্য কিছু দেখাইতাম না। এইটা মানে হইলো যে যখন কোনো চালানি কারবারের পণ্য নিয়ে মিলের সমন্বয়ে কোনো লেখা থাকবে না যে এত টাকা বিক্রি করা হয়েছে, তার মানে মনে রাখবা ওটা বিক্রি করা হয় নাই, তাহলে ওই পুরোটাই কি সম্পদ হিসেবে রয়ে গেছে, লাভ ক্ষতি বের করার কোনো মানে হয় না। তো দেন বলছে মোট লাভ বা ক্ষতি নির্ণয় করতে বলছে, নিট বিক্রয় তারপর বাদ বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে কিন্তু মোট মুনাফা চলে আসবে। ওকে, তাহলে আমরা প্রথমে এটা করবো, বিক্রয় লিখবো। বিক্রয় কত ছিল, 2,75,000 টাকা, 2,75,000 টাকা বিক্রয়। বিক্রয়ের সাথে ওয়ার্কিং ছিল, দেখো ওয়ার্কিং ছিল, ফেরত ছিল। প্রথমটা হলো বিক্রয় ফেরত এবং পরেরটা হলো বিক্রয় ফেরত। তাহলে বিক্রয় ফেরত 5,000 টাকা। আবার কারবারে বেটা ছিল, প্রথমটা বিক্রয় বারটা, পরেরটা ক্রয় বারটা, তাহলে 1,000 টাকা। 5,000 টাকা এবং 1,000 টাকা এই দুইটাই বাদ দিব। বিক্রয় ফেরত 5,000 এবং কারবারি বারটা 1,000 বাদ দিলে আমাদের আসতেছে 2,69,000। দেন বিক্রিত পণ্যের ব্যয়, প্রথমে লাগবে পারমিক উচিত পণ্য, কত আছে, 28,000 টাকা। 28,000 টাকা কই আছে, এখানে দেখো পারমিক পণ্য দেওয়া আছে 28,000, এটা বসাই দিলাম। এবার নিট ক্রয় বের করবো, তাহলে ক্রয় প্রথমে লিখবো, ক্রয় কত আছে, 1,28,000 টাকা। এর সাথে কি ছিল, ফেরত ছিল সেম 3,000 ফেরত এটা, আর এখানে বারটা ছিল 1,500। তাহলে এই ফেরত 3,000 এবং 1,500 বারটা, এটাকে আমরা বাদ দিব। এই যে 1,500 বারটা 19-20 করে লিখছে, কোনো সমস্যা নাই, তুমি তোমার মতন সুন্দর করে সাজায় লেখার চেষ্টা করবা। এই দুইটা বাদ দিলাম। তারপরে ক্রয়ের সাথে আর কি ওয়ার্কিং ছিল, সমন্বয় ছিল, আগুনে বিনষ্ট 3,000 টাকা। তাহলে 3,000 টাকা বাদ দিব আমরা, এই 3,000 টাকা বাদ দিছি। তারপর আমাদের কি ছিল, তারপরে ছিল মালিক কর্তৃক পণ্য উত্তোলন 5,000, তাহলে এই 5,000ও বাদ দিব। তাহলে এরকম করলে অ্যাকচুয়ালি আমাদের নিট মুনাফা কত আসে, এখানে কিন্তু দাগ ছিল, হ্যাঁ পেন্সিল দিয়ে করছো তো হালকা হয়ে গেছে, দাগটা দেয় নাই, বোঝা যাচ্ছে না, কিন্তু দাগ ছিল, তা তুমি এখানে লিখবা। তাহলে আমরা ক্যালকুলেশন করলে আসলে 1,15,500, এটা হলো নিট ক্রয়। এবার প্রত্যক্ষ ব্যয়গুলো খুঁজবো। প্রত্যক্ষ ব্যয় ছিল কি, প্রথম ছিল মজুরি, মজুরি ছিল 12,500, তাহলে আমরা লিখবো মজুরি 12,500। এর সাথে ওয়ার্কিং ছিল, কি ওয়ার্কিং ছিল, 3/1 বকেয়া, তাহলে আমরা মজুরি যে ছিল 3/1 বকেয়া লিখবো। তাহলে 12,500 টাকা আমরা 3 দিয়ে ভাগ দিব, তাহলে আমাদের আসে 4,166, 4,166.সামথিং আছে, তার মানে 4,167, এটা বকেয়া, 3/1 বকেয়া, এটাকে 3 দিয়ে ভাগ করলেই হবে। তাহলে বকেয়া যদি আমরা যোগ করি তাহলে কত আসে, 16,567। দেন আমাদের মজুরির পরে ছিল আন্তঃপরিবহন, আন্তঃপরিবহন কিন্তু আমাকে প্রত্যক্ষ ব্যয়, তাহলে আন্তঃপরিবহন ছিল 9,500, বসাই দেবা 9,500 এই যে আন্তঃপরিবহন নামে। তারপর আমাদের প্রত্যক্ষ ব্যয় কি ছিল, নগর শুল্ক, নগর শুল্ক মানে আমদানি শুল্ক, তো এটাকে আমরা দেখাই দেবো নগর শুল্ক 2,000 টাকা। তারপর আমাদের প্রত্যক্ষ ব্যয় নাই। এবার এই সবগুলো যোগ করবা, প্রত্যক্ষ ব্যয় আর নিট ক্রয় আর পারমিক উচিত পণ্য, এগুলো যোগ করলে 1,71,667।
এখান থেকে সমাপনী মূলধন বাদ দিব কত, 37,000 টাকা। 40 থেকে 3 মাইনাস করলে 37,000 টাকা। 37,000 টাকা বাদ দিব, বাদ দিলে আসে 1,34,667। এইটা আমরা এই যে নিট বিক্রয় বের করেছিলাম 2,69,000, এটা থেকে মাইনাস করব, তাহলে আমাদের আসবে কত, আমাদের মোট লাভ আসবে এত। এটা হলো মোট লাভ। তাহলে এখানে মোট লাভ আমাদের আসছে 1,34,333। এবার আমরা গ নম্বর কোশ্চেনটা সমাধান করবো। গ নম্বর কোশ্চেনে বলছে মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। মালিকানা সত্ত্বের পরিমাণ, তার মানে মূলধন নিয়ে শুরু করবো আমরা। প্রথমে মূলধন লিখবো। মূলধন কোথায় আছে, মূলধন আছে 2 লাখ টাকা। এখান থেকে বাদ উত্তোলন 10,000 টাকা। তাহলে আমরা প্রথমে মূলধন দিয়ে শুরু করলাম। মূলধন 2 লাখ, বাদ উত্তোলন 10,000। তারপর মিলে মূলধন নিয়ে মালিকানা সত্ত্বে কি আছে, আর সঞ্চিত তহবিল 44,000, এটা যোগ করবো। যোগ সঞ্চিত তহবিল 44,000, কারণ সঞ্চিত তহবিল মানে সাধারণ সঞ্চিতি, এর ফলে মূলধনের পরিমাণ বেড়ে যায়। যোগ করলাম। তারপর মিলে আয়কর ছিল 20,000, আয়কর 20,000 বাদ দিবে, এটা হলো উত্তোলন, বাদ দিলাম আয়কর। দেন আমাদের সমন্বয় কি ছিল, মিলে আর কিছু নয়, সমন্বয় ছিল 5,000 টাকা পণ্য উত্তোলন। উত্তোলন এটা বাদ যাবে আমাদের, তাহলে উত্তোলন 5,000 আমরা বাদ দিব। উত্তোলন 5,000 বাদ দিলাম আমরা। তারপরে আমাদের এখানে মিলে আর কিছু নেই, সমন্বয় কিছু নাই। খ নম্বরে আমাদের মোট মুনাফা বের করতে হবে। মোট মুনাফা কত ছিল সেটা কিন্তু এখানে দেওয়া নাই, তাহলে তোমাকে এখন মোট মুনাফা বের করে নিতে হবে। এটা একটা কিন্তু ট্রিক্স। এবং কিন্তু মোট মুনাফা কোথাও দেওয়া নাই, বাট তোমাকে মোট মুনাফা বের করতে হবে। মোট মুনাফা কত আছে, এটা আমরা 1,35,833, এটা বের করলাম। বের করে যোগ করলে এটা বের হয়ে যাবে। এখন মোট নিট মুনাফা তুমি কিভাবে বের করবা? নিট মুনাফা করার জন্য আমরা এখানে চলে যাই আগের অঙ্কটার মধ্যে। দেখো এখানে আমাদের মোট মুনাফা ছিল 1,34,333। এটা তোমাকে এখন ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেটরের মধ্যে করতে পারো। 1,34,333, 1,34,333, এটা ক্যালকুলেটর উঠাইলা। উঠানোর পরে এবার তুমি পরিচালন ব্যয়গুলোকে বাদ দিবা, অপরিচালন ব্যয়গুলোকে যোগ করবা, অপরিচালন ব্যয়গুলোকে বাদ দিবা। তাহলে রেয়া মিলে দেখো তুমি এটা ক্যালকুলেটর চাইবা, মনে মনে করতে হবে, কিচ্ছু করার নাই। এরকম অঙ্ক কিন্তু বোর্ডে আসতে পারে। এটা বোর্ড কোশ্চেন একবার আসছে, এটা কিন্তু একটা বোর্ড কোশ্চেন, কোন একটা বোর্ড কোশ্চেন তেমন একটা নেই, তবে খুবই কম থাকবে, এন্ট্রি খুব কম থাকবে, বেশি থাকবে না। ঠিক আছে, এখানে আমাদের পাইলাম না অপরিচালন ব্যয় পাইছে, দেখো 3,000 টাকা। তাহলে 3,000 টাকা থেকে এই যে আবার 2,000 টাকা কিন্তু ক্ষতিপূরণ, তার মানে অপরিচালন ব্যয় আগুনের বিনাশ সমান 1,000 টাকা। তাহলে 1,000 টাকা আমরা মাইনাস করলাম, তাহলে আমাদের আসলো 1,33,333। দেন এখানে জ্বালানি কারবার হতে লাভ ছিল, জ্বালানি কারবার হতে লাভ ছিল কত, লাভ ছিল আমাদের, লাভ ছিল 2,500। 2,500কে আমরা যোগ করলাম 2,500, তাহলে 1,35,833। এই পর্যন্ত পাইলাম আমরা 1,35,833। আর কিছু নাই এখানে অঙ্কের মধ্যে। তাহলে এইটাই নিট মুনাফা, 1,35,833। আমরা জাস্ট নর্মালি 2টা কাজ করছি, তার মানে বেশি কিছু থাকে না। কিন্তু তুমি জাস্ট হাই উতাস করবা না যে ভাই নিট মুনাফা নাই, আমরা কেমন অঙ্ক করবো। তোমাকে নিট মুনাফা জাস্ট 2-1টা ক্যালকুলেশন করে ক্যালকুলেটরে চাপ দিয়ে তুমি জাস্ট এখানে বসাই দিবা। অথবা তুমি চাইলে অঙ্কটা নিচে করতে পারো, কারণ এই অঙ্কটা তো অনেক বড় না, ছোটই আছে মোটামুটি 4 মার্কের জন্য। তো এইভাবেই আমাদের এইটা সমাধান করতে হবে। নিট মুনাফা না থাকলে নিট মুনাফাকে বের করতে হবে।